নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে দিনভর আমরা দেখলাম শাসক দলের কোন্দল। এর আগেই এটা নিয়ে একটা প্রতিবেদন করেছি, যদিও আমার মতে এটা সম্পূর্ণ সাজানো নাটক এবং আপনাদেরও কমেন্ট থেকে বুঝলাম যে আপনারাও কার্যত আমার সঙ্গে সহমত। এই যে কারেন্ট দুর্নীতির ইস্যু চলছে এবং তাতে শাসক দল রীতিমতো বেকায়দায় পড়ে গেছে। যতই বলুক জিরো টলারেন্স উইথ করাপশন, আলটিমেটলি দুর্নীতির আষ্টে গন্ধটা গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেই দৃষ্টি ঘোরাতে একটা ওই সাজানো চিত্রনাট্য, কিন্তু খুব দুর্বল চিত্রনাট্য আমরা দেখলাম। কিন্তু যাই হোক, এতে গেল তৃণমূল শিবিরের খবর। এর পাশাপাশি বিজেপি গেরুয়া শিবির যেটা করেছে সেটাকে বলা যেতে পারে মারাত্মক চাল। বিশেষ করে যারা এই তৃণমূল সরকারকে নবান্ন থেকে ছুঁড়ে ফেলতে চান, এই দুর্নীতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলছেন এবং এই সরকার সেই কাজের সঙ্গে যুক্ত, এই সরকারি দলের সঙ্গে যুক্ত বহু নেতা মন্ত্রী এর সঙ্গে যুক্ত, এই ধারণা যারা পোষণ করছেন তারা চান এই বাংলায় পরিবর্তন হোক। এবং বাংলায় পরিবর্তন করতে গেলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখা যায়, সেই ক্ষেত্রে বিজেপি কিন্তু অন্যকের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কেননা বামফ্রন্টের সেই সাংগঠনিক শক্তি এখন নেই। কংগ্রেস তো কার্যত অস্তমিত সূর্য গোটা দেশেই। আইএসএফ নতুন শক্তি কিন্তু এখনও তৃণমূলকে হটানোর মতো সামান্যতম জায়গাতেও পৌঁছতে পারেনি। তারা সম্মিলিতভাবে হয়তো প্রচেষ্টা করলে কিছু করলেও করতে পারতো, কিন্তু যেভাবে আবার সিপিএম আর কংগ্রেস তৃণমূলের দুপাশে বসে জাতীয় স্তরে বৈঠক করছে, সেখান থেকে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা কার্যত তলানিতে। এই জায়গায় বিজেপি একটা ভরসার জায়গা হয়ে উঠছিল, যদিও অনেকেই সেটাতে আবার কিছুটা ক্ষুব্ধ, কিছুটা অভিমানী, কেননা মাঝে মাঝে ওই সেটিং তত্ত্বটা ভেসে ওঠে। তো কেন এখনও সেই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের জেলের বাইরে রাখা হয়েছে, এই নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা বিজেপিকে নিয়ে ওঠে, সেটা হচ্ছে যে এখনও ক্ষমতায় আসেনি একটা দল, সেখানেই এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ, প্রত্যেকেই যেন একটা রাজা সাজার একটা ব্যাপার হয়েছে, এমন একটা ধারণা কিন্তু বিজেপি নিয়ে উঠছিল। এবং এই রিপোর্ট যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যায়নি এমনটা নয়। এবং তাই আমরা একটা নজিরবিহীন বৈঠক দেখলাম কলকাতার বুকে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যিনি সর্বভারতীয় সভাপতি সেই অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি একসঙ্গে কলকাতায় এলেন এবং প্রচুর প্রচুর বৈঠক করলেন, সাংগঠনিক বৈঠক করলেন, দলের আইটি সেলের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে সে বেশ কিছু বার্তা দিয়ে গেলেন। এবং সেই বার্তা দেওয়ার পর যে বঙ্গ বিজেপিতে ম্যাজিকের মতো কাজ হয়েছে, সে কথাটা কিন্তু বলাই বাহুল্য। এবং সেই জায়গা থেকে যে ইউনাইটেড ছবিটা ফুটে উঠছে, যেভাবে একটাই আওয়াজ গোটা বিজেপির ভেতর থেকে সোচ্চার হচ্ছে, পিসি হটাও। কে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবে, কে লোকসভার সাংসদের টিকিট পাবে, কার টিকিট কাটা যাবে, কার গোষ্ঠীর লোক ক্ষমতায় বসবে, এই সব এখন আর কোনো ভাবনা চিন্তার বিষয় নয়, পরে দেখা যাবে। আগে পিসি হটাও। যতক্ষণ পর্যন্ত না এটা করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এই রাজ্যে রাজনীতিটা করা যাবে না। এই সারমর্মটা কিন্তু অমিত শাহ, জেপি নাড্ডারা বুঝিয়ে দিয়ে গেছেন। এবং সবথেকে যেটা সুখবর, সেটা রাজ্য নেতারাও খুব ভালো করে বুঝেছেন। তার ফলে যেটা হয়েছে, একটা বড় ঐক্যের ছবি কিন্তু সামনে আসছে। জোট বাঁধার বৈঠক রাজ্য বিজেপির। মোদি শাহের নির্দেশে বড় কর্মসূচির আগে একজোটে বসছে সব মোর্চা। কি খবর না, যেটা শোনা যাচ্ছে যে বিজেপির মোটামুটি 7খানা মোর্চা আছে, যদিও যুব মোর্চা এবং মহিলা মোর্চা এই দুজনকেই ময়দানে দেখা যায় বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে, কিন্তু তার পাশাপাশি এই দুটি মোর্চার পাশাপাশি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এই 4টি মোর্চা আছে। এবং তার পাশাপাশি কৃষকদের নিয়ে কিষাণ মোর্চা আছে। মোট এই 7টি মোর্চা বিজেপিতে আছে। এবং সরাসরি যেটা নেই সেটা হচ্ছে যে শ্রমিকদের কোনো সংগঠন এবং ছাত্রদের কোনো সংগঠন, সংঘের এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা রয়েছে, এবং মজদুর সংঘ যেটা রয়েছে, এই দুজন মোটামুটি শ্রমিক এবং যেটা হচ্ছে ছাত্র, সেই জায়গাটা তারা দেখেন। যেটা খবর সেটা হচ্ছে এরা সকলে মিলেই বৈঠকে বসছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যাদের দায়িত্ব দিয়ে গেছেন, সেই মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, এরা কিন্তু সেই বৈঠকগুলোকে এবার কন্ডাক্ট করবেন। যদিও রাজ্য সভাপতি বলছেন এগুলো রুটিন বৈঠক, সাংগঠনিক বৈঠক, এবং বিশেষ করে লোকসভা নির্বাচন যখন আসছে সেখানে এই ধরনের বৈঠক আরও ঘন ঘন হবে, সবই ঠিক আছে। কিন্তু বিজেপির অন্দরমহলে কান পাতলে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে
যে এর থেকেও বৃহত্তর ঐক্যের ছবিটা কিন্তু সামনে আসছে। কেননা কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলেছে যে আগামী দিনে কিন্তু এক গুচ্ছ কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি হাতে থাকবে এবং সেগুলোকে যদি ঠিকঠাক এক্সিকিউট করা যায় তবেই এই রাজ্যে 30+ আসন আসা সম্ভব। এবং এই রাজ্যে যদি 30-এর বেশি আসন বিজেপি না নিয়ে আসতে পারে, 2019-এর থেকে ভালো ফলাফল যদি করতে না পারে, এত প্রতিকূলতা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস যদি 2022-এর রেজাল্টটাই 2019-এর রেজাল্টটাও ধরে রাখতে পারে, তাহলে কিন্তু নবান্নের গদি উল্টানো রীতিমতো মুশকিলের ব্যাপার। কেননা যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছেন, যারা চাইছেন এই সরকারটার পতন, তারা কার্যত হতাশ হয়ে যাবেন যে একটা সরকার যার গায়ে দুর্নীতির এত আষ্টে গন্ধ উঠছে, দলের নেতা মন্ত্রীদের দিকে আঙুল উঠছে, তারা জেলে যাচ্ছে, তার পাশাপাশি গরিবের রেশন চুরি থেকে শুরু করে বাড়ি চুরি সব দিকে তাদের বিরুদ্ধে আঙুল উঠছে। এই রাজ্যে শিল্প সংস্থান নেই, কর্মসংস্থান নেই এবং যেগুলো সরকারি পদ আছে সেগুলোকে অবলুপ্ত করা হচ্ছে। যারা সরকারি চাকরি করছে তারা ডিএ পাচ্ছে না, শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, তাদের জীবন অন্ধকার হয়ে গেছে। কোনো দিন সেখানে আলোর দিশা আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন হচ্ছে। তাদের ন্যায্য চাকরিটা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে কিলো দরে এই তৃণমূলের নেতাগুলো বেচে দিয়েছে। এতখানি প্রতিকূল পরিবেশ, এতখানি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে, তারপরেও যদি তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করে নেয়, তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে যে মানুষগুলো লড়তে চাইছেন, ভোটটা দিতে চাইছেন, নিজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাইছেন, তারা হতাশ হয়ে যাবেন, তারা আর বুধমুখী হবেন কিনা সন্দেহ আছে। সুতরাং এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং তৃণমূলকে বার্তা দিতে হবে যে গণতান্ত্রিক লড়াইয়ে তোমরা কিন্তু পিছিয়ে পড়েছো, এবার তোমাদের যাওয়ার পালা হচ্ছে। ফলে আপনারা জানেন যে আজকে 1 তারিখ অবধি বলে দেওয়া হয়েছে বিজেপির রাজ্য নেতাদের যে যা ছুটে নিতে চান নিয়ে নিতে পারেন। 2 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ময়দানে থাকতে হবে। কেননা একের পর এক কর্মসূচি আসছে। প্রথমেই আসছে রাম মন্দির নিয়ে আলোচনা। রাম মন্দির যে একটা ভয়ঙ্কর আবেগের জায়গা তৈরি করবে এবং সেইখানে মানুষ কিন্তু সেটাতে প্রভাবিত হবেন। 500 বছরের একটা স্বপ্ন মানুষের পূর্ণ হচ্ছে এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে জায়গাটা আছে, এইটা কিন্তু ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে, ঘরে ঘরে মানুষের সামনে তুলে ধরতে হবে। ফলে যারা এখনও সাহস করে ঘর থেকে বেরোতে পারছেন না শাসকের বিরুদ্ধে, তারা কিন্তু আওয়াজটা সোচ্চার করবেন। এর পাশাপাশি দুর্নীতি, ইতিমধ্যেই অনেক হেভিওয়েট নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছেন এবং অমিত শাহ মুচকি হেসে যে ইঙ্গিত দিয়ে গেছেন, আগামী দিনে সেই গ্রেপ্তারির সংখ্যা কিন্তু আরও বাড়বে। এবং অমিত শাহ কিছু বলুন চাই না বলুন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আদালত যেভাবে ইঙ্গিত দিচ্ছে, তদন্তকারী সংস্থা যেভাবে এগোচ্ছে, তাদের জানুয়ারিতেই অনেক বড় বড় রথী মহারথীর পতন হওয়া, তাদের জেলে যাওয়া, তিহারের মাটিতে গিয়ে গড়াগড়ি খাওয়া, অর্থাৎ এখানে গ্রেপ্তার হয়ে গেছেন, গ্রেপ্তার হওয়ার পরও জামাই আদরে আছেন, চব্যচস্য লেজ্জ পেয়েও চুষছেন, সেই সমস্ত করে তাদেরকে তিহারের মাটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। অনেক কিছু অ্যাক্টিভিটি হবে এবং এগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর যে আওয়াজ, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই কর্তব্যে তিনি যে অবিচল, সেই বার্তাটা মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। এর পাশাপাশি একদম ইগো ভুলে সাংগঠনিক দুর্বলতা যেখানে যেখানে আছে সেটা মেনে নিয়ে, কার দোষ পিন পয়েন্ট না করে সেই সাংগঠনিক দুর্বলতার জায়গাটা সঠিক করতে হবে। কেননা যতই হাওয়া থাকুক, শেষ পর্যন্ত ভোট যুদ্ধটা জেতা যায় কিন্তু যার সাংগঠনিক ক্ষমতা বেশি তার দিকেই কিন্তু পজিটিভ পয়েন্টটা থাকে। সুতরাং এখন ইগোর সময় নয়। এবং এখানে 4 নম্বর পয়েন্ট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব রাজি হয়েছে যে বাংলায় এই রাজনৈতিক যুদ্ধে তারা কিন্তু সাথ দেবে এবং যেখানে যেখানে সভা করতে ডাকা হবে তারা ছুটে আসার চেষ্টা করবেন। এখন এই কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, স্বাভাবিকভাবে তারা যখন প্রচার করবেন তার একটা অন্য ইম্প্যাক্ট আছে, কিন্তু তাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহারটা করতে হবে। সুতরাং সেটা পুরোটা চক আউট করতে হবে, কোথায় কোথায় সভা করানো যেতে পারে, কোথায় সভা করলে কতখানি অঞ্চল কভার হবে, তার বাইরে নেক্সট সভাটা কোথায় আছে, এর ফ্রিকোয়েন্সি কী হবে, এই কেন্দ্রীয় নেতৃত্বের এই ধরনের শিডিউল পাওয়া যাচ্ছে, তাকে কোথায় কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, একদিনে কতগুলো জায়গা কভার, এই যে সম্পূর্ণ জিনিসটা চক আউট করা। এখানে ইগোর ব্যাপার রাখলে হবে না। যেখানে পজিটিভ জায়গা আছে সেখানে তো বডি, যেখানে পজিটিভ হতে পারে সেই সব জায়গাগুলোকেও কভার করার চেষ্টা করতে হবে। কার আন্ডারে সেই এলাকা আছে ইম্পর্টেন্ট নয়, সামগ্রিকভাবে ঐক্যের ছবি দেখিয়ে সেই জায়গাগুলো চুজ করে করতে হবে।
এই নির্দেশ এসছে। পাশাপাশি যেটা প্রচারে খুব কাজে লাগে সেটা হচ্ছে স্থানীয় ইস্যু। একটা তো সার্বিকভাবে গোটা দেশ বা গোটা রাজ্যের ব্যাপার থাকে, কিন্তু তার পাশাপাশি কিছু স্থানীয় ইস্যু থাকে, সেইগুলোতে মানুষ কিন্তু প্রভাবিত হন। যেটা বিজেপির গায়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলে যে বহিরাগত দল বাংলা সংস্কৃতি চেনে না, সেই স্থানীয় ইস্যু কিন্তু স্থানীয় নেতাদেরই আইডেন্টিফাই করতে হবে। এবং যখন কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে আসবেন, যখন রাজ্য নেতৃত্ব প্রচারে যাবেন, তাদেরকে সেই স্থানীয় ইস্যুতেও কিন্তু জোর দিতে হবে। সেই পুরোটা যেন চক আউট করা থাকে, এবং সেটার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটা আইডেন্টিফাই করার জায়গায় থাকবে। 6 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একদিকে যেরকম ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা তীব্র ক্ষোভের সঙ্গে আন্দোলন করছেন, এবং এই যে ডিএ মারা সরকার, এই কথাটা তারা তীব্র স্বরে বলছেন, আগামী লোকসভা নির্বাচনে এই সরকারকে তারা কিন্তু শিক্ষা দিতে প্রস্তুত। তাদের আন্দোলনের পাশে সর্বতোভাবে থাকতে হবে, তাদের পাশে গিয়ে সেই আস্থাটা জাগাতে হবে যে হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে এটা কতখানি টপে রেখে, টপ প্রায়োরিটিতে রেখে এই বিষয়টাকে রিজলভ করা হবে। তার পাশাপাশি আরেকটা আন্দোলনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে শিক্ষিত বেকার সমাজের যে আন্দোলন, যাদের ন্যায্য চাকরিটা লুটে নিয়েছে ওই তোলামূল নেতাগুলো, মন্ত্রীগুলো, যারা জেলে পড়ছে বা যে কোনো দিন জেলে যাবে, তাদের পাশে থাকতে হবে। শুধুমাত্র এই জন্য নয় যে তোমাদের আন্দোলনের পাশে আছি, বিজেপি যদি এখানে আসে, ক্ষমতার যদি পরিবর্তন হয়, তাহলে মানবিক দিক থেকে দেখে এই জায়গাগুলোকে করা হবে। দুর্নীতিবাজদের এখানে কোনো ঠাঁই নেই। যারা যোগ্য শিক্ষিত তারাই চাকরিটা পাবে, তাদের ন্যায্য চাকরি কোথাও মারা যাবে না। এমনকি যে পদগুলো অবলুপ্ত হয়েছে, 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে, সেগুলো পুনরুজ্জীবিত করে সেই জায়গায় কিন্তু বিজেপি সেই জায়গাটা দেখবে। এই বার্তা দিতে হবে, আন্তরিকভাবে দিতে হবে, এবং সেটাকে এক্সিকিউট করার জন্য তার ব্লু প্রিন্টটা তৈরি করতে হবে। কেননা মুখের কথাতেই হবে না, ক্ষমতায় এলে সত্যি সত্যি সেটা এক্সিকিউশনের জায়গায় রয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে প্রচার, এই জায়গাটায় তৃণমূল ইতিমধ্যেই লেজে গোবরে হয়ে গেছে। এতদিন প্রচার করতো, সবটা মমতা বন্দ্যোপাধ্যায় করে, নবান্ন থেকে করা হয়। কেন্দ্রের টাকার কোনো দরকার নেই, কেন্দ্র বরং এখানে টাকা আটকে দিচ্ছে। আর আজকে যখন কেন্দ্র সত্যি সত্যি টাকাটা আটকেছে, সেটা তৃণমূলের চুরির জন্য, দুর্নীতির জন্য, হিসাব দিতে না পারার জন্য, এবং তার ফলে তৃণমূল কংগ্রেস কুই করতে শুরু করেছে যে কেন্দ্র বিমাতৃসুলভ ব্যবহার করছে। এখন এই জায়গাটাকেই ধরতে হবে যে দেখো, রাজ্য কিছু দেয় না, দেয় কেন্দ্র, এবং সেই টাকাটা আটকে আছে শুধুমাত্র এদের চুরির জন্য। তার পাশাপাশি কেন্দ্র কতগুলো প্রকল্প করছে, সেই প্রকল্পের কিভাবে তোমরা পেতে পারো, কোন কোন জায়গায় আটকে আছে, সেই জায়গাটায় তোমরা আর কোন প্রকল্পে সাহায্য পেতে পারো, এই সমস্তটা একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে হবে। তবেই কিন্তু সাধারণ মানুষ, যাদের নুন আনতে পান্তা ফোড়োয়, যারা এই রাজনীতির এত কিছু প্যাঁচপোচ বোঝে না, তাদের কাছে অবধি যাওয়া যাবে, তাদের ভোটটাও কিন্তু এনশিওর করা যাবে। এবং সব থেকে বড় কথা, যেটা 8 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সার্বিক একটা ঐক্যের ছবি জনমানুষে কিন্তু তুলে ধরতেই হবে। কেননা যে সার্ভেটা হয়েছে, সেই সার্ভেটা একটা বড় পয়েন্ট নাকি উঠে এসছে যে এখনই বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে আসছে, গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়, তাহলে এরা ক্ষমতায় এলে তো নিজেদের মধ্যেই মারামারি করবে, এদের ক্ষমতায় এনে কী লাভটা আছে? উল্টো দিকে যেটা ব্যাপার হচ্ছিল, যে এই গোষ্ঠীদ্বন্দ্বটা ক্রিয়েট করা হচ্ছিল, 3.5 বছরে জেল খাটা এক আসামি আছে, যে প্ল্যান করছিল, কিছু লোক ঢুকিয়ে দিচ্ছিল, এবং তারা গিয়ে ওই আদি নব্য তৎকাল সঙ্গী নেতার সঙ্গে, বিজেপি নেতা তৃণমূল থেকে এসেছে, একে দলে নেওয়া যাবে না, একে জায়গা দেওয়া যাবে না, এই সব করার সময় নয়। এখানে গুরুত্ব দিলে আন্তরিকভাবেই রাজনীতি করতে চায়, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী। দল সম্মান দিয়েছে, তিনিও তার কর্মদক্ষতা প্রতি পদে সেখানে ব্যবহার করছেন। আবার এর উল্টো দিকের উদাহরণও আছে, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত গদ্দারির কাজ করেছেন, বিজেপি সম্মান দিয়েছিল, কিন্তু আবার তৃণমূলে ব্যাক করে গেছে। সেখানে এই ধরনের নেতাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সবাইকে যেরকম 100% বিশ্বাস করার জায়গায় নেই, সবাইকে আবার 100% অবিশ্বাসের জায়গাও নেই। এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে, তাদের অ্যাক্টিভিটি, তাদের গতিবিধি, তাদের রাজনৈতিক প্রচার, সমস্ত কিছুকে বিচার করে। এবং এখানে যদি সার্বিক ঐক্যের ছবি না থাকে, তবে নিউট্রাল পজিশনে এসে একদম তৃতীয় ব্যক্তির জায়গা থেকে ব্যাপারটাকে জাজ করা যাবে না। প্রথম থেকেই আমি জাজমেন্টাল হয়ে গেলাম, এই লোকটা তৃণমূল থেকে এসেছে মানে এ গদ্দারি করবে, তাহলেও ভুল করব। আবার এ এসেছে মানেই আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে, এখান থেকে খবর পাচার করছে না, এমনও নয়। এই সমস্ত জিনিসটা হবে যদি সার্বিক ঐক্যের ছবি থাকে। এবং
যখনই সেই সার্বিক ঐক্যের ছবিটা ফুটে উঠবে তখন কিন্তু রাজ্যবাসী ভোটাররা অনেক বেশি প্রভাবিত হবেন এবং এই ইউনাইটেড ছবিটাই তারা দেখতে চান। অমিত শাহজি জেপি নাড্ডার বৈঠকের পর এই বার্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে রাজ্য নেতৃত্বের পরে, এবং যে হাসি মুখের ছবিটা, যে ঐক্যবদ্ধ ছবিটা সামনে আসছে তাতে কিন্তু কর্মী সমর্থকরাও অনেক অনেক বেশি চাঙ্গা হচ্ছেন। ফলে ফলে শাসক দলের কী নাটক চলছে, কার সঙ্গে কার দ্বন্দ্ব, এটা এখন আর ফ্যাক্টর নয়। এখন ফ্যাক্টর হচ্ছে সবাই কিভাবে ইউনাইটেডলি কাজ করতে পারে, কেননা মন্ত্র একটাই, পিসি হাটাও। তার থেকেও বড় মন্ত্র, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু সেই প্রধানমন্ত্রীত্বের বাংলার অবদান যেন একটা বড় জায়গায় থাকে, যাতে করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেও এটা ভাবতে হয় যে বাংলা এতখানি ঢেলে আমাকে আশীর্বাদ করেছে, সমর্থন করেছে, সুতরাং বাংলার এই জায়গাটা মেকআপ করার জন্য, বাংলার এই জায়গাটা বেটারমেন্ট করার জন্য আমি বাংলাকে এবার কী দেবো। সুতরাং সেই বার্তাটা যখন ক্লিয়ার হয়ে গেছে, একটা ইউনাইটেড ছবি ফুটে উঠছে, সেটা কিন্তু শাসক দলের যথেষ্ট শিরোপীড়ার কারণ হতে চলেছে। সব মিলিয়ে জেপি নাড্ডা অমিত শাহের এই বৈঠকের পরে একটা ফিল গুড ফ্যাক্টর কিন্তু কাজ করতে শুরু করেছে এবং ইউনাইটেড বঙ্গ বিজেপির ছবিটা দিন দিন স্পষ্ট হচ্ছে। আপনাদের কি মনে হয় এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে ইউনাইটেড বঙ্গ বিজেপি সত্যিই বাংলায় একটা বড় সংখ্যায় আসনে পদ্মফুল ফোটাতে পারবে এবং সেই জায়গাটায় ধীরে ধীরে তারা পৌঁছানোর দিকে এগোনোর কাজটা শুরু করে দিল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।